আশা করি বর্তমান পরিস্থিতিতে তোমরা প্রত্যেকে ভালোই আছো। করোনায় কিভাবে নিজেদেরকে মোকাবিলা করতে হবে এবং প্রশাসন যে ধরনের নির্দেশিকা দিচ্ছে সেগুলোকে মেনে চলতে হবে, আর পারিপার্শ্বিক লোকেরাও যাতে মেনে চলে সেটা দেখার দায়িত্ব তোমরা বা তোমাদের। এখন আজকে এর মধ্যে এই পরিবেশের মধ্যে থেকেও কিন্তু পড়াশোনার কাজটা চালিয়ে যেতে হবে। আমি আজকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক প্রাধান্য, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য এই চ্যাপ্টারটার উপর আলোকপাত করার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখে নিই যে অনেক দিন পর 11-এর বা একাদশের পড়াশোনা শেষ করে দ্বাদশের দিকে যখন এগিয়ে যেতে হয় মাঝে অনেকটা গ্যাপ পড়ে যায়। সেই গ্যাপটাকে পূরণ করার জন্য এবং কিছু জিনিস মাথা থেকে যেগুলো বেরিয়ে চলে গেছে সেটাকে আবার পুনরায় নিয়ে আসার জন্য আমি সেইভাবেই পড়ানোর চেষ্টা করছি, যাতে করে তোমাদের আবার সেই পাঠে মনোযোগ ফিরে আসে। এই পরিস্থিতিতে আমাদের যে ধরনের কার্যাবলী নেওয়া উচিত সেটার কথা আমরা বলছি। দিয়ে এখন দেখা যাক তাহলে আমরা এই যে তৃতীয় টপিক্সটা নিয়ে আলোচনা করব, এই তৃতীয় টপিক্সের মূল বিষয়বস্তু কি এবং আমাদের আলোচ্য বিষয়বস্তু কোন দিকে যাব। আমরা তাহলে কি পড়ছি? ভারতবর্ষের ইতিহাস। বুঝে গেল? ভারতবর্ষের ইতিহাস বা ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো এদিকে ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা, আমি আগেও বলেছি বা তোমরা আগেও জানো বা যা দশম শ্রেণীতে পড়ে এসছো, ইতিহাসের কলেবর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই অতিরিক্ত কলেবরকে সঠিক সুগঠিতভাবে পড়ে ইতিহাসকে বুঝতে গেলে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে কিছু সায়েন্টিফিক মেজারমেন্ট, কিছু সায়েন্টিফিক পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই আমরা বুঝতে পারবো যে ইতিহাস সত্যি কতটা আজকের দিনে গ্রহণযোগ্যতা পাবে। তাহলে ইতিহাসকে বুঝতে গেলে আর কি জানতে হয়? ক্রোনোলজি, সময়কাল। তার মানে কি, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি ইউ হ্যাভ টু নো দ্য ক্রোনোলজি অফ দ্য হিস্ট্রি। সেই ক্রোনোলজিটা আমরা যদি ঠিক করে বুঝতে পারি তাহলে আমরা ইতিহাসের উপজীব্য বিষয়টা আরও পরিষ্কার করে বুঝতে পারবো। দেখো আমি কিভাবে ইতিহাসবিদদের ইতিহাসের কলেবরকে ছোট করার পরিকল্পনা করেছে তার উপর ভিত্তি করে আলোচনা করলে আমরা বুঝতে সুবিধা হবে। এখন ইতিহাসকে বোঝার সুবিধার জন্য টু আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি উই ক্যান ডিভাইড ইন্টু 3 পার্টস। 3টে ভাগে ঐতিহাসিকরা ভেঙেছেন। দেখা যাক 1 নম্বর ভাগে কি বলা হয়েছে, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। 2 নম্বর ভাগটা কি? 2 নম্বর ভাগ হচ্ছে মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি। 3 নম্বর ভাগটা কি? মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তিনটে ভাগ ইতিহাসকে করলেও সময়কালের পরিপ্রেক্ষিতে ভাগ করলে তবে ইতিহাসকে আমাদের বুঝতে জানতে সুবিধা হবে। তাহলে এখন দেখা যাক সেই 3টে ভাগের ক্রোনোলজি বা সময়কাল কি কি ভাবে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে প্রাচীন ভারতবর্ষের যে ইতিহাস, আমরা যবে থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে তবে থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে কোনো ইতিহাসকে প্রাচীন ভারতীয় ইতিহাসের মধ্যে ফেলে বা ঐতিহাসিকরা ফেলে। দ্বিতীয়টা 1206 খ্রিস্টাব্দ থেকে 1707 বা ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত ইতিহাসকে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস বা মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে ফেলা হয়েছে। তৃতীয় ভাগকে ঐতিহাসিকরা বলেছেন 1765 খ্রিস্টাব্দ থেকে 1950 যবে থেকে সংবিধান চালু হয়েছে তবে, আর আজকের দিনের ধরলে 2020 সাল পর্যন্ত। তাহলে এই লেখাটার মধ্যে থেকে তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী তোমাদের মনে অজস্র প্রশ্ন উঠে আসবে। সেই প্রশ্ন উঠে আসার মাঝখান থেকেই আমরা টপিক্সের বিষয়বস্তুটা খুঁজে পাবো। তাহলে আমি যদি প্রশ্ন করি যবে থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে তবে থেকে 1206 পর্যন্ত বা ফাউন্ডেশন অফ দিল্লি সুলতানের পর্যন্ত প্রাচীন যুগের ইতিহাস, এটা আমাদের জানা আছে। আবার পরের ডেটটা বলতে আছে 1206 থেকে 1707, এটাও তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা প্রশ্ন এইখানটায় এসে আমাদের মাথায় নাড়াচাড়া করছে, তাই তো? যেটা নাড়াচাড়া করছে সেটা হচ্ছে 1707 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা, এটা গেল কোথায়? এটার উত্তর আমরা খুঁজতে পাবো আমাদের আজকের যে টপিকস আমরা বেছেছি সেই ঔপনিবেশিক প্রাধান্য, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য এই অধ্যায়ের মধ্যে। তাহলে এখন দেখা যাক এখানে কি বিষয়বস্তু ইতিহাসের আছে, এখানে কি গোপন তথ্য আছে যেটা ভারতবর্ষের ইতিহাসের পাতায় স্থান পেল না। তাহলে প্রথমে আমি যদি এই প্রশ্নটা তোমাদেরকে করি যে এখানে হেডলাইন করা আছে ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতবর্ষের ইতিহাস, তাহলে একটা বোঝা গেল প্রাচীন যুগের ইতিহাস বা এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, দ্বিতীয়টা পাওয়া গেল মেডিয়েভাল বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, মেডিয়েভাল বা মধ্যযুগের ইতিহাস, আর তৃতীয়টা হলো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে এর মাঝখানের ইতিহাসের বিষয়বস্তুটা কি
সেই প্রশ্নটারই উত্তর এই চ্যাপ্টারের মধ্যে আমরা খুঁজে পাবো। কেন কি এই ইতিহাসে ঐতিহাসিকরা নাম দিয়েছেন, কি নাম দিয়েছেন? রাইজ মানে উত্থান, অফ দি রিজিওনাল স্টেটস, অর্থাৎ এইখানে আঞ্চলিক শক্তির উত্থানের ইতিহাস খুঁজে পাওয়া যাবে। আঞ্চলিক ইতিহাস কখনোই ভারতবর্ষের সম্পূর্ণ ইতিহাস নয়। তাহলে আঞ্চলিক ইতিহাসটা জানার দরকার আছে। কেন জানার দরকার আছে? আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যারা এই বাঁকুড়া ডিস্ট্রিক্টেও পড়াশোনা করি, আমাদেরও জানা উচিত যে এই ইতিহাসের সঙ্গে আমাদের যোগ আছে। সেই যোগসূত্র খুঁজে পেতে গেলে আমাদেরকে পড়তে হবে 1707 থেকে 1765 ইতিহাস। অর্থাৎ এখানে নতুন যে ইতিহাসের চ্যাপ্টার যুক্ত হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গল আন্ডার দ্য নবাবস, বাংলায় নবাবী আমলের সূচনা বা নবাবী আমলের শুরু। সেই নবাবী আমলের ইতিহাস থেকেই আমরা জানতে পারবো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে কিভাবে এই সাম্রাজ্য তৈরি করতে চাইল। এখন দেখা যাক এই যে নবাবী আমলের ইতিহাস, তারা নিশ্চয়ই বোঝা গেল যে এটা আঞ্চলিক শক্তির উত্থানের ইতিহাস, এটা সর্বভারতীয় ইতিহাস নয়, তাই ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে নেই। কিন্তু ইতিহাসের গতিশীলতা বা ডাইনামিক সেন্সকে জানার জন্য আমাদের এই ইতিহাসটা পড়া দরকার আছে। তাহলে বোর্ডটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা আগে আলোচনা থেকে একটা জিনিস বুঝে গেছি যে আঞ্চলিক রাজ্যের উত্থানের ইতিহাসে 1707 থেকে 1765 এই সময়কালে দেখা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা। গুরুত্বপূর্ণ দিকের যে প্রশ্নটা প্রথমে আমি বলছি, তোমরা লিখে নাও। সিরাজ উদ্দৌলা শহীদ শহীদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণ ও পলাশির যুদ্ধের ফলাফল। এটা তোমাদের সিলেবাসে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটির একটা গুরুত্ব হচ্ছে যে আমরা যদি ক্লাস 8-এ যেটা আগে পড়ে এসেছি সেটার কথা একটু মাথায় রাখি, তাহলে সেখান থেকেই এর ক্লু বা উত্তরটা আমরা খুঁজে পাবো। কিন্তু আগে আমরা পড়ে এসেছি ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড ছোট করে, এখন একটু ডিটেলসে পড়বো। এবং এটা আমাদের একটা ইম্পর্টেন্ট 8 মার্কসের প্রশ্ন। আমাদের কাউন্সিল এটাকে মডেল কোশ্চেন পেপার হিসেবেও ধরেছে এবং সেখানে এই প্রশ্নটি দেওয়া আছে। তাহলে এখন আমরা এই যে উত্তর, এটা যে প্রশ্ন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে সাজিয়ে করতে গেলে আমরা তোমাদের নিশ্চয়ই জানা আছে যে 11-এর পরীক্ষার সম্পর্কে যেটুকু অভিজ্ঞতা হয়েছে, 12-এর পরীক্ষাতে জানো যে এটা কিন্তু একটা এ পার্টের খুব বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর তৈরি করতে গেলে আমাদেরকে 8 নম্বর একটা প্রবন্ধ আকারে তৈরি করতে হয়। সেই প্রবন্ধ আকারে প্রশ্নটা আমরা যদি লিখতে চাই আমরা কিভাবে এটা লিখবো, তাহলে আমরা আগের উত্তর স্ট্রাকচারটা বা উত্তর সংকেতটা কি, মানে যেটা কিভাবে আমরা উত্তরটা সাজাবো এটা বুঝে নিই। তাহলে সেইটি ধরে ধরে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের আলোচনাটা সুবিধা হবে। তাহলে পয়েন্টগুলো আমরা সাজিয়ে নিই। একে হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা, 2 নম্বর হচ্ছে কজেস অফ দ্য কনফ্লিক্ট, 3 নম্বরটায় পাবো কনক্লুশন। তাহলে মোট পয়েন্ট আপেক্ষিক বিচারে 3টে, কিন্তু এগুলির মধ্যে আমরা অনেকগুলো সাব পয়েন্ট পাবো যেগুলো পরপর আলোচনা করলে আমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা করতে সক্ষম হব। আমরা এখন এই আগে স্ট্রাকচারটা ভেঙে নিই, তাহলে দেখে নিই কী কী পয়েন্টের পরিপ্রেক্ষিতে আলোচনা আমাদের পক্ষে করা সম্ভব। 1 নম্বর হচ্ছে যে উপঢৌকন না দেওয়া। তাহলে কি কি কারণে সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্ব হয়েছিল তার 1 নম্বর পয়েন্ট বা এ নম্বর পয়েন্ট হচ্ছে উপঢৌকন না দেয়া। 2 নম্বরটা হচ্ছে নবাবের আদেশ লঙ্ঘন। 3 নম্বর হচ্ছে দুর্গ
নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক। 4 নম্বর হচ্ছে দস্তকের অপব্যবহার। 5 নম্বর হচ্ছে হিন্দুদের মদত দান। 6 নম্বর হচ্ছে এর ফলস্বরূপ পলাশির যুদ্ধের বাতাবরণ ও কলকাতা আক্রমণ। বুঝা গেল? তাহলে প্রশ্নটাকে সাজিয়ে নিতে গেলে ভূমিকা, বিভিন্ন কারণ, অনেক সময় পরীক্ষায় আমরা যদি 5টার জায়গায় 4টে লিখে অসুবিধা নেই, এবং কনক্লুশন, এই নিয়ে আমাদের উত্তরটাকে সাজাতে হবে। তারপরেও কিন্তু এইচএসে 10ম শ্রেণীতে এই পলাশির যুদ্ধের ফলাফলটা আলাদা পার্ট হিসেবে করতে হবে, কেননা এটা অনেক সময় কাউন্সিলের মাধ্যমে 5+3 = 8 ভাগ করা থাকে। তাহলে এখন আমরা প্রথমে 1 নম্বর পয়েন্টে চলে যাই, সেটা হলো ইন্ট্রোডাকশন বা ভূমিকা। ভূমিকাতে আমরা কি বলবো না, ভারতবর্ষের ইতিহাসের একটা উল্লেখযোগ্য অধ্যায় হল নবাবী আমলের ইতিহাস। বাংলা মুর্শিদ কুলি খাঁর সময় থেকে যখন নবাবী আমলের সূচনা হয়েছিল, তখন নবাবী আমলের সূচনার সঙ্গে সঙ্গে ইতিহাসে একটা নিউ এরা বা নতুন অধ্যায়ের যোগসূত্র আমরা খুঁজে পাই। প্রথমে আমরা বলে নিই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পূর্ববর্তী নবাব, সিরাজের পূর্ববর্তী নবাব মুর্শিদ কুলি খাঁ এবং আলীবর্দী খাঁ কারোরই সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কিন্তু আলীবর্দী খাঁ এবং মুর্শিদ কুলি খাঁর প্রবল ব্যক্তিত্ব বা পার্সোনালিটির জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব একটা তাদেরকে চটায়নি। কিন্তু আমাদের আলোচনার সূত্রপাত 1756 খ্রিস্টাব্দে যখন সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসলেন, তখন থেকেই বিভিন্ন ঘটনাবলীর ফলস্বরূপ আমরা দেখলাম যে এই আলটিমেটলি একটা যুদ্ধের বাতাবরণ বা পরিবেশ তৈরি হলো, যেটাকে বলা হয়েছে পলাশির যুদ্ধ। তাহলে আমরা ভূমিকায় কি বলতে চাইলাম ছোট করে, পূর্ববর্তী নবাবের সঙ্গে ইংরেজের সম্পর্ক ভালো ছিল না, সিরাজউদ্দৌলার সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না, কিন্তু সিরাজউদ্দৌলার সময় থেকে বেশ কিছু আনুষঙ্গিক ঘটনাবলী এই সমস্যাকে জটিল থেকে জটিলতর করে তোলে, আর যার ফলশ্রুতি হিসাবে সম্পন্ন হলো পলাশির যুদ্ধ, যেটা ভারতবর্ষের ইতিহাসকে একটা নতুন খাতে বওয়াতে শুরু করলো। এটি হলো মূল ইন্ট্রোডাকশন বা মূল ভূমিকার কথা। এবার আমরা যাচ্ছি কজেস অফ দ্য কনফ্লিক্ট। সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের একটি একটি কারণ আমাদের ব্যাখ্যা করতে হবে। আমরা প্রথম পয়েন্টে হেডলাইন করে নিই, চলে যাই। সেটা কি না, উপঢৌকন না দেওয়া। এটা তোমাদের কাছে খুব একটা অপরিচিত শব্দ নাও, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই কথাটাও ব্যবহার করতে পারো যে উপহার না দেওয়া, বা এটাও ব্যবহার করতে পারো যে নবাবের সঙ্গে খারাপ সম্পর্ক হিসাবে তাদের উপহার প্রেরণ না করা, যেটা খুশি ব্যবহার করতে পারো। তাই উপঢৌকন না দেওয়াটা ব্যবহার করতেই আমি বলবো, তার কারণ এটা ইতিহাসেরই একটা বিষয় এবং ঐতিহাসিকদের কাছে একটা গ্রহণযোগ্য শব্দ। তাহলে উপঢৌকন না দেওয়া বিষয়টি আমরা ব্যাখ্যা করে নিই। আমরা এটা জানি আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হয় কতগুলো নির্দিষ্ট সিস্টেম বা কাস্টম বা রিচুয়াল বা পদ্ধতির সাহায্যে। যখনই কোনো আমরা অনুষ্ঠান বাড়িতে যাই, আমরা কিছু উপহার বা উপঢৌকন সঙ্গে নিয়ে যাই। এটা কিছুই নয়, এটা একটা মানুষের কাছে ভালোবাসার প্রতীক, একটা কি বলবো মমত্ববোধের প্রতীক, একটা হিউম্যানিটির ব্যাপার। তাহলে সিরাজউদ্দৌলা একজন নবাব, তিনি যখন ক্ষমতায় বসছেন, তাকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনরূপ উপহার প্রেরণ করলো না। এই কোনরূপ উপহার প্রেরণ না করার জন্য সিরাজের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টা অত্যন্ত জোরালো হয়ে উঠল। অথচ দেখো, আমরা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসটা পড়ি,
তাহলে সেখানে দেখব সেখানে জগরু পান্না বলে যে বিখ্যাত রাজা আছেন, তিনিও যখন ক্ষমতায় বসলেন সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সারাদিন শিকার করে সবচেয়ে ভালো যে শিকারটা পেল সেটা রাজাকে উপহার স্বরূপ তার পায়ে প্রেরণ করলো। তাহলে আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও এই প্রথা বা রেওয়াজ ছিল। তাহলে নবাব হিসাবে তিনি যখন ক্ষমতায় বসছেন তিনি মনে মনে ভাবতেই পারেন অন্যান্য কোম্পানিগুলো নবাবকে উপঢৌকন দিল বা উপহার দিল, আর ইংরেজরা কিন্তু দিল না। তখন থেকেই ইংরেজদের সঙ্গে সিরাজের সম্পর্কের অবনতি হতে শুরু করে, যার ফলশ্রুতি হিসাবে পরবর্তীকালে সম্পন্ন হয় কি না, পরবর্তীকালে সম্পন্ন হয় 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ। তাহলে উপঢৌকন না দেওয়াকে কেন্দ্র করে দুজনের সম্পর্ক চির খাওয়া, দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এটা সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের অন্যতম একটি কারণ রূপে চিহ্নিত। এখন আসা যাক আমরা দ্বিতীয় পয়েন্ট, নবাবের আদেশ লঙ্ঘন। নবাব সিরাজ উদ্দৌলা তিনি যখন ক্ষমতায় বসলেন, অন্যান্য নবাবের মতো এনারও বেশ পার্সোনালিটি ছিল, কারণ একটা জায়গাকে চালাতে গেলে একজন নবাবের পার্সোনালিটি দরকার। সে বিষয়ে এটা ঐতিহাসিকরা একমত যে সিরাজ উদ্দৌলার পার্সোনালিটির কোনো অভাব ছিল না। নবাব অন্যান্য কোম্পানিগুলিকে জানায়, আপনারা আমার কাছে এসেছেন, ব্যবসা করছেন, আপনাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। দাক্ষিণাত্যে অরাজকতার সুযোগ নিয়ে ইংরেজ এবং ফরাসিরা সেখানে দুর্গ নির্মাণ করতে শুরু করে। তারপরেই তারা বাংলাতেও এসে দুর্গ নির্মাণ চালু করে দেয়। নবাব খবর পেয়ে ফরাসি এবং ইংরেজ দুজনকেই জানায়, আপনারা দুর্গ তৈরি করবেন না, কারণ আপনারা আমার আশ্রিত লোক, আপনাদের দেখভালের দায়িত্ব আমার। এই কথা শোনা মাত্র ফরাসিরা কিন্তু দুর্গ নির্মাণ বন্ধ করে দেন। যেই মাত্র দুর্গ নির্মাণ বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে ইংরেজরা সেই দুর্গ নির্মাণ বন্ধ করলো না, যে জন্য সম্পর্কের অবনতি হলো। আর সঙ্গে কি বোঝালো, নবাব যে আদেশ দিলেন সেই আদেশগুলোও তারা মানল না। তাহলে আমরা এই দুটো পয়েন্টকে এক জায়গায় করেও আলোচনা করতে পারি, অথবা যদি শুধু দুর্গ নির্মাণের বিষয়টা তুলে ধরি তাহলে এই পয়েন্টটা দুর্গ কেন্দ্রিক লিখবো, আর এই পয়েন্টটা লঙ্ঘনটায় লিখবো কি না, সেই সময় রাজবল্লভ তার পুত্রকে কৃষ্ণবল্লভ বা কৃষ্ণদাসকে যখন ড্রেকের কাছে পাঠিয়ে দেন প্রচুর ধনসম্পদ নিয়ে, অনেক ঐতিহাসিক মাঝে 53 লক্ষ টাকা দিয়ে পাঠিয়ে দেন, তখন সেই 53 লক্ষ টাকা নিয়ে পাঠানোর পর সিরাজ জানায়, আপনারা ওকে আমার কাছে ফেরত করে দেন। কিন্তু তাদের আদেশ পাত্তা না দেওয়ার জন্য নবাবের আদেশ লঙ্ঘন হয়। তাহলে এই বিষয়টাকে তোমরা যদি মনে করো দুজনে একসঙ্গে লিখবে যে আদেশ লঙ্ঘন এবং দুর্গ নির্মাণ বিষয় বিতর্ককে একসঙ্গে করবে, সেটা করতে পারো। অথবা যখন কৃষ্ণবল্লভ রাজবল্লভের কথা বলবে তখন লঙ্ঘন আদেশ লঙ্ঘনটি বলবে। আর দুর্গ নির্মাণকে বিষয় করে তোমরা জানো যে কলকাতায় ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ আর ফরাসিরা চন্দননগরে দুর্গ তৈরি করতে শুরু করে, ফরাসিরা বন্ধ করে, ইংরেজরা করে না, যার জন্য সম্পর্কে অবনতি হয়। তাহলে আমরা তিনটে পয়েন্টকে আলাদাও করতে পারি বা একটার পর এই দুটো পয়েন্টকেও একসঙ্গে লিখতে পারি। এখন দেখা যাক পরবর্তী পয়েন্ট, যে পলাশির যুদ্ধের বাতাবরণ তৈরি করার ব্যাপারে যেটা মূল বিষয় বা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো দস্তকের অপব্যবহার। এটা আমরা খুব মনে করি যে ঐতিহাসিক আলোচনায় অত্যন্ত ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা বিতর্ক তৈরি করে এবং শুধু তাই নয়, পরবর্তীকালে ইতিহাসকে এই বিতর্ক প্রভাবিত করে। দেখা যাক এই বিষয়টা কি। প্রথমে আমরা জানি দস্তক কথার অর্থ হচ্ছে ছাড়পত্র বা লাইসেন্স। এই দস্তকের অপব্যবহার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে করে, এটা জানতে গেলে আমাদের এর একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, যে দস্তকটা এলো কোথা থেকে, দস্তকটা ব্যবহার করলে কি সুবিধা হতো, দস্তকটাকে অপব্যবহার করার জন্য কেন সিরাজউদ্দৌলার অসুবিধা হয়েছে। তাহলে এখন আমরা দেখি দস্তকের বিষয়টা কি। আমরা জানি ভারতবর্ষ পুরোপুরিভাবে শাসিত হয় মুঘল আইন অনুসারে। মুঘল সম্রাট যেটি আইন করে দেবেন, একটা নবাবের ক্ষমতা নেই সেই আইনটাকে ডিস্টর্ব করা, বিকৃত করা বা সেই আইনটাকে না মেনে চলা, কারণ ভারতবর্ষ পুরোপুরি মুঘল আইনের মাধ্যমেই পরিচালিত হয়। এখন আমরা এই দস্তকের বিষয়টা আলোচনার মূল অংশ হিসাবে তুলে ধরেছি এবং আমরা মনে করি মোস্ট অফ দি হিস্ট্রিয়ান সেজ দ্যাট ইট ওয়াজ দ্য মেন কজ বিটুইন
যে সিরাজউদ্দৌলা অ্যান্ড ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এখন দেখা যাক মেন কজটা কোথা থেকে আসছে। আমি আগেই বলেছি এর ব্যাকগ্রাউন্ডটা না বুঝলে আমরা দস্তকের অপব্যবহার অংশটা সঠিকভাবে অনুধাবন করতে পারবো না। আমরা এটা আলোচনা প্রসঙ্গে পুরনো যে অংশটা ইতিহাস সেটা আমাদের জানার দরকার, সেই অংশটা আমরা তুলে ধরে বোঝানোর চেষ্টা করি দস্তকের অপব্যবহার কিভাবে হলো, বা এই অপব্যবহার কেন সিরাজকে ইংরেজদের সঙ্গে দ্বন্দ্বকে বা সিরাজের দ্বন্দ্বটা আরো জটিল থেকে জটিলতর আকার ধারণ করলো। আমরা জানি মুঘল সম্রাট ফারুক সিয়ার একবার দুরারোগ্য রোগে আক্রান্ত হন। তাহলে সম্রাটের অসুখ পড়েছে, এটা সবারই একটা চিন্তার ব্যাপার, তাই তো? কারণ সম্রাটকে সারিয়ে তুলতে হবে। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা জানে যে মুঘল সম্রাট যে পারমিশনটা দেবে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ ল, সেটাই কিন্তু আইন। তাহলে সেই আইনের জায়গায় যেতে গেলে সম্রাটের কাছের হতে হবে। তখন যখন ফারুক সিয়ার অসুস্থ হন, সালটা হচ্ছে 1717। তোমাদের মনে রাখার সুবিধে দুটো 17 পরপর লিখলেই মনে রাখতে পারবে। 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়ার যে ফরমানটা দেন, কেন দিলেন, ফারুক সিয়ারের কি ইন্টারেস্ট ছিল যে জন্য তিনি এই ফরমান বা পারমিশনটা দিলেন? না, ফারুক সিয়ার দুরারোগ্য রোগে আক্রান্ত হন। ইংরেজরা ব্যবসাদারের জাত, তারা বুঝলো এই সুযোগে যদি আমরা সম্রাটকে ভালো করে দিতে পারি এবং ওকে বাঁচিয়ে দিতে পারি, তখন দাবি করব আপনি মরে গেলে তো সমস্ত চ্যাপ্টারই ক্লোজ হয়ে যেত, আর আপনি বেঁচেছেন বলে আজ অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনি আমাদের জন্য যদি বাঁচেন আমাদেরকে কিছু দেবেন না? তখন বিখ্যাত বণিক সুরম্যান তিনি নিয়ে গেলেন একজন নাম করা বিলেত ফেরত ডাক্তার, তার নাম হচ্ছে ডক্টর হ্যামিল্টন। কি বললাম? ডক্টর হ্যামিল্টন। হ্যামিল্টনকে নিয়ে গেলেন সুরম্যান। হ্যামিল্টন দেখে বুঝলেন, ও বললে এটা এমন কিছু ব্যাপার নয়, এটা অনেক ঐতিহাসিক ব্যাঙ্গার তোলাতে বিশেষ করে দেশ পত্রিকায় লিখেছিলেন যে একটু জ্বর হয়েছিল, আজকালকার দিনে আমরা যেমন ক্যালপল ওষুধ ইউজ করি, তখনকার দিনে হ্যামিল্টন দেখে অতি সাধারণ একটি ওষুধ দেওয়ার পরেই ফারুক সিয়ার ভালো হয়ে যান। যেই ভালো হয়ে যান, সুরম্যান এবার সম্রাটকে চেপে ধরেন যে আপনাকে তো আমরা ভালো করলাম, আপনি আমাদের কিছু গিফট করবেন না? তখন বলো যা চাইবেন তাই গিফট করবো। কেন ফারুক সিয়ার করতে গেল? ফারুক সিয়ার আমি মরে গেলে তো চ্যাপ্টার ক্লোজই হয়ে যেত। তাহলে ওর জন্য যখন পাইলাম যা চাইছে দিয়ে দিই, তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে বলে আচ্ছা ঠিক আছে, আপনারা তো শপকিপার, আপনারা তো দোকানদারের যা, আপনারা ব্যবসা করেন, আপনাদের ব্যবসায়িক সুবিধা, বলে হ্যাঁ ওইটুকু দিলেই হবে। তখন বলে কি সুবিধা চান বলুন? দিয়ে 1717 সালে তিনি একটি ফরমান দেন। সেই ফরমানে কি বললেন? যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন থেকে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। কথাটা কিন্তু রিপিট করছি, কারণ এখান থেকেই তোমাদের আসল যে পয়েন্ট সেটা ধরতে হবে অপব্যবহার কি করে হচ্ছে। বিনা শুল্কে বাণিজ্য করা মানে আমার দেশের বণিকরা শুল্ক দিয়ে বাণিজ্য করবে, আর ওদের দেশের বণিকরা বিনা শুল্কে বাণিজ্য করবে। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা ঢাকাই মসলিন, ইংল্যান্ডে প্রচন্ড চাহিদা আছে, ভারতবর্ষের একটা বণিক ইংল্যান্ডে নিয়ে যাবে, যাওয়ার সময় নবাবের লোক আটকাবে, বলবে 2% ট্যাক্স দাও, দিয়ে চলে যাবে ইংল্যান্ড, দিয়ে আবার ইংল্যান্ড থেকে কোনো জিনিস রেডিমেড তৈরি করে আবার ভারতবর্ষে আমরা বলে আবার 2% ট্যাক্স দাও। তাহলে ভারতের কোনো জিনিস যখন যাবে তখনও ট্যাক্স পড়বে, কোনো জিনিস এখান থেকে র মেটেরিয়াল যখন যাবে তখনও পড়বে, যখন ফিরবে তখনও পড়বে। তাহলে ফর এক্সাম্পল ধরো 100 টাকায় জিনিস, 4 যাওয়ার সময় 2, আসার সময় 2, টোটাল 4 সমান 4 হয়ে 104 টাকা মিনিমাম দাম। আর যদি এটা ইংরেজ যায় বলো আমাদের ফরমান আছে, আবার ফেরার সময় যখন ঢুকে বলো আমাদের ফরমান আছে। তাহলে সে কি করবে? একই জিনিস একই জায়গা থেকে তৈরি, একজন করবে কত টাকা বিক্রি? 100 টাকা। সে বণিকটা কাদের? ইংরেজদের। আর আমাদের দেশের লোকের বিক্রি হবে কত? 104 টাকা। বা বলো তুমি বাজারে গেলে একই জিনিস একই জায়গা থেকে তৈরি হয়েছে, একটার দাম, একটা দোকানের দাম 100 টাকা, একটা 104 টাকা, কোনটা কিনবে? ন্যাচারালি 100 টাকারটা কিনবে। তারপরে কাদের ব্যবসা বাড়ছে? ব্যবসা বাড়ছে ইংরেজদের। ব্যবসা নষ্ট হচ্ছে কাদের? আমাদের ভারতীয় বণিকদের। তখন ভারতীয় বণিকরা এই অসুবিধা যখনই ফিল করছে, অসুবিধাটা কিন্তু আলটিমেটলি সিরাজউদ্দৌলাকে ফিল করতে হবে, কারণ এখান থেকে কোনো পয়সা নবাবের কোষাগারে যাচ্ছে না। সেই জন্য সিরাজউদ্দৌলা বললেন আমার যে হায়ার অথরিটি মুঘল সম্রাট, তিনি যে পারমিশনটা দিয়েছেন তাতে বলা আছে আপনাদের জিনিসপত্রের ছাড়, কিন্তু ব্যক্তিগত কোনো জিনিসপত্রের ছাড় নেই। আপনারা দস্তকের অপব্যবহার করছেন, অতএব এটা আমি মানব না। এই দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সম্পর্কে চরম অবনতি, যার ফলশ্রুতি হিসাবে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ সম্পন্ন হয়। তাহলে বোঝা গেল দস্তকের অপব্যবহারটা আমি তোমাদেরকে বারবার রিপিট করছি, এটা ঐতিহাসিক মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, এটা তোমাদেরকে নোটের মধ্যে রাখতেই হবে। বাকি যে পয়েন্টগুলো আমরা ভেঙেছি তাতে একটা বাদ গেলে ক্ষতি নেই, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বা এটা তোমাদেরকে লিখতেই হবে। তাহলে উপরেও কর না দেওয়া,
নবাবের আদেশ লঙ্ঘন, দুর্গ নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক এবং দস্তকের অপব্যবহার, এই 4টি পয়েন্টের পাশাপাশি আমার আরেকটি পয়েন্ট এখানে যোগ করা আছে, সেটা হলো যে এই হিন্দুদের মদতদান। এইটি হলো 5 নম্বর বা শেষ পয়েন্ট, যেটার পরিপ্রেক্ষিতে আমরা এই সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বন্দ্বের ইতিহাসকে অনুধাবন করতে সক্ষম হব। আমরা এটা জানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বেশ কিছু হিন্দুরা সিরাজকে চায়নি যে তিনি ক্ষমতায় বসুক। তাহলে সিরাজ যদি ক্ষমতায় না বসবে, এদের মনে মনে যে দ্বন্দ্ব কাজ করছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই দ্বন্দ্বকে কাজে লাগালো। আমরা এটা আগেও দেখেছি, সারা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেছি যে ডিপ্লোমেসি বা কূটনীতিতে ইংরেজরা অনেক এগিয়ে। এটা বলা হয় ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে, যে ব্রিটিশ পিপল হ্যাড দ্য থার্ড আই, এদের তৃতীয় নয়ন ছিল। এরা আগে থেকে জানতে পারতো যে কি ঘটতে চলেছে, হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন। এরা মানে অনেক আগে থেকে ইতিহাসটা বুঝতে পারতো। তাহলে এরা জানলো যে তখনকার দিনে যদি আমরা হিন্দুদেরকে একটু মদত দিই আর তাদেরকে বলি আপনারা আমাকে সাপোর্ট করুন, তারপর আমরা দেখবো সিরাজ কি করে ক্ষমতায় থাকে। তাহলে ভারতবর্ষের কিছু লোক যারা লোভে বা পয়সার জন্য সেই ইংরেজদের সমর্থন জানাতে শুরু করলো, যেটা সিরাজের একদম পছন্দ হয়নি। যে জন্য এই হিন্দুদের মদত দেওয়াটা নবাবের কাছে অত্যন্ত অসহ্য হয়ে দাঁড়ায়। সেই জন্যই সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কটাকে কি বলবো, তলানিতে নেমে যায়, অনেক খারাপের দিকে চলে যায়, যার ফলশ্রুতি হিসাবে আলটিমেটলি সম্পন্ন হয় পলাশির যুদ্ধ। এই যখন একটির পর একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পর্ক খারাপ থেকে আরো খারাপতর হতে শুরু করেছে, তখন সিরাজ 1756 খ্রিস্টাব্দের 20 জুন, দেখো এইগুলো কিন্তু ইতিহাসের ডাটা, এগুলো তোমাদেরকে লিখতে হবে। ক্লাস 8-এর ছেলে লিখবে যে 1756 সালে তিনি কলকাতা আক্রমণ করেন। তোমাদের কিন্তু 20 জুনটা আমরা এক্সপেক্ট করবো, কেন কি টিচাররা জানে যে তোমরা এটা 12-এ পড়ো। তাহলে এইগুলোকেও কিন্তু তোমরা খাতায় আলাদা আলাদা করে নোট করবে এবং সাইডে সাইডে পেন্সিলে করে উডেনে করে লিখে রাখবে, যাতে করে এক্সাক্ট ডেটগুলো লিখতে পারো। দেখো যদি না লেখো এক ধরনের নম্বর কম পাওয়ার প্রবণতা থাকবে, ভুল লিখলে কিন্তু আরো নম্বর কেটে দেওয়া হবে। সেই জন্য যখনই তুমি স্যাঙ্গুইন নিশ্চিত হবে, তবেই কিন্তু এই ডেটগুলো ঠিকঠাক করে দেবে। যেমন আমি পড়তে পারতে কি বললাম যে 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধ, এটা হচ্ছে 20 জুন। তাহলে এই 20 জুনের বা 20 জুনের ইতিহাসে সিরাজ কলকাতা আক্রমণ করলেন না। স্বাভাবিক, একজন নবাব তিনি একটা কোম্পানির সঙ্গে লড়াই আক্রমণ করে নিজের তো ক্ষমতাটা প্রমাণ করতে চাইলেন। তাই 1756 সালে তিনি কলকাতা আক্রমণ করলেন এবং কলকাতা দখল করে নামটা চেঞ্জ করলেন। কি দিলেন? নামটা চেঞ্জ করে রাখলেন আলীনগর। কি বললাম? আলীনগর। এবার আমি জিজ্ঞেস করি ইতিহাসের স্টুডেন্ট বলো দিকে আলীনগর কথাটা কোথা থেকে গেল? না, আলীবর্দীর নাম অনুসারে এটা করে দিল আলীনগর। কারণ ইতিহাস থেকে তোমরা জেনেছো যে আলীবর্দীর দৌহিত্র ছিলেন সিরাজউদ্দৌলা। তাহলে আলীনগর যখন নামটা চেঞ্জ করলেন, আরেকটি কাজ তিনি কি করলেন, তিনি তো মুর্শিদাবাদে ফিরবেন, তাহলে তিনি মানিক চাঁদকে বললেন যে আপনি কলকাতার দায়িত্বে থাকুন। এইখানে একটি প্রশ্ন ঐতিহাসিকরা করতে শুরু করলেন যে সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণে সব দায়িত্ব বা আলোচনা কি শুধুমাত্র দোষটা ইংরেজদেরই ছিল? ভারতীয় কিছু ঐতিহাসিক যারা নিরপেক্ষভাবে ইতিহাসকে বিচার বিশ্লেষণ করেন, তারা এই একটা প্রশ্ন তুললেন যে এইখানে সিরাজের একটা মস্ত বড় ভুল ছিল। সেই ভুলটা কি? যে একটা নবাব একটা জায়গা দখল করলেন, করে সেটাকে ভালোভাবে প্রোটেকশন বা প্রতিরক্ষার ব্যবস্থা না করে শুধুমাত্র দায়সারাভাবে মানিক চাঁদের উপর দায়িত্ব দিয়ে তিনি মুর্শিদাবাদে ফিরে চলে গেলেন। তাহলে এটা কি নবাবের করা উচিত হয়েছিল? তাহলে তুমি একজন নবাব, তোমার এই রেসপন্সিবিলিটি থাকবে না? একটা স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তাদের একটা গোটাই স্কুলের ড্রাইভার দায়িত্ব থাকে না? সেরকম একজন নবাব তিনি একটা মাত্র কর্মচারীকে দায়িত্ব দিয়ে দায়সারা করে ফিরে চলে গেলেন। তাহলে এটাই আমাদের কাছে প্রশ্ন হলো যে সিরাজের মতো লোকে এটা করা উচিত হয়নি, কারণ তাকে নির্দিষ্ট প্রতিরক্ষার ব্যবস্থা করে তবেই ফিরে যাওয়া উচিত ছিল। তার ফলটা কি হলো জানো? মাদ্রাজ থেকে ক্লাইভ এবং ওয়াটসন এলেন, এসে দেখলেন কেউ কোথাও নেই, বিনা বাধায় কলকাতা দখল করে নিলেন এবং কলকাতা দখল করে নেওয়ার পর সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে আলটিমেটলি 50,000 সৈন্য নিয়ে সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা শুরু হলো, সেটাই হলো ইতিহাসের পলাশির যুদ্ধ। এটা পলাশির আমবাগানে এই যুদ্ধটা হয়েছিল। এটা বর্তমান দিনে পলাশি একটা রেল স্টেশন আছে, এটা বর্তমানে নদিয়া ডিস্ট্রিক্টে পড়ে। সেই পলাশির যুদ্ধ কিভাবে ইতিহাসকে আরো আগিয়ে নিয়ে গেল, সেটা আমাদের প্রশ্নের দ্বিতীয় পার্টে দেওয়া আছে। পলাশির যুদ্ধের ফলাফল কি, সেটি আমরা আলোচনা করলে তবে আমাদের সম্পূর্ণ উত্তরটা ঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এখন দেখা যাক পলাশির যুদ্ধের ফলাফল, মানে আমাদের দ্বিতীয় পার্টটা।
বাকিটা আমি মুছে দিচ্ছি। ইতিহাসের আলোচনা যতগুলো বিষয় বিতর্কিত বলে মনে করেছেন ঐতিহাসিকরা, সেরকম একটি বিতর্কিত দিক হচ্ছে পলাশির যুদ্ধের ফলাফল। এটাকে কিভাবে বিচার বিশ্লেষণ করবেন ঐতিহাসিকরা নিজেরাই খুঁজে করে উঠতে পারেনি। তা মোটামুটিভাবে আলোচনার পরিপ্রেক্ষিতে এটাকে আলোচনা করতে গিয়ে ফলাফলটাকে ঐতিহাসিকরা দুটো ভাগে ভাগ করেছেন। একটাকে বলেছেন ডিরেক্ট বা ইনডিরেক্ট বা পরোক্ষ ফলাফল, একটা বলে ডিরেক্ট বা প্রত্যক্ষ ফলাফল। আমি ডিরেক্টটাকে পরে কেন লিখলাম, এটাকে আমরা এই নোটে উপসংহার হিসাবে ব্যবহার করব, নাহলে নিয়মে হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট। আমি আগে বললাম ইনডিরেক্ট, তারপর ইনডিরেক্ট। তাহলে এই যে জায়গাটা বা পরিবর্তনটা সেটা আমরা এখানে আলোচনা করব, কিন্তু পয়েন্টের পরিপ্রেক্ষিতে। আমরা জানি পলাশির যুদ্ধ ইতিহাসের গতিকে একটা নূতন খাতে বা ইট স্টার্টেড এ নিউ চ্যাপ্টার ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। সেই অধ্যায়ের জায়গায় কি কি পরিবর্তন এলো, কি কি জায়গার পরিবর্তনের মাধ্যমে ভারতের ইতিহাস প্রভাবিত হলো, সেটি আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা এখন প্রথমে যাই যে এটা জানি যে প্রত্যেক ঐতিহাসিক এর ফলাফল নিয়ে একটা বিতর্কিত অংশ বা মতামত তুলে ধরেছেন। এখন 1 নম্বর ফলাফলটা আমরা কি বলবো? আমরা প্রথমেই বলবো যে বিখ্যাত ঐতিহাসিক ম্যালেসান, MALLISON, কি বললাম, MALLISON, এটা তো আমরা বাংলাতে লিখতে পারবো। ম্যালেসান মন্তব্য করলেন পলাশি, PLASSEY, ইংরেজিতে উচ্চারণ করলে প্লাসি, প্লাসি দো, THOUGH, দো ডিসাইসিভ, কমা দাও, DCISIV, ডিসাইসিভ, ক্যান নেভার be considered, CONSIDERED, considered as a great battle। তাহলে প্রথমেই বলি ম্যালেসান মন্তব্য করেছেন পলাশি দো ডিসাইসিভ, পলাশিটা যদিও চূড়ান্ত মারাত্মক গুরুত্বপূর্ণ, ক্যান নেভার বি কনসিডার্ড অ্যাজ এ গ্রেট ব্যাটেল, এটাকে কখনো একটা বড় যুদ্ধ বলা যায় না। কেন না, তিনি মন্তব্য করলেন টোটাল যুদ্ধটা হয়েছিল মাত্র 5 আওয়ার্স। ক ঘন্টা বললাম? 5 ঘন্টা। তাহলে এটা যুদ্ধ না প্রহসন, এটার মধ্যে অনেক গোপন ষড়যন্ত্রের ফল ছিল। যেমন ক্লাইভ প্রথম থেকে মির্জাফরকে বলে রেখেছিলেন আপনাকে আমি সিংহাসনে বসিয়ে দেবো, জগৎ শেঠকে বলেছিলেন আপনাকে ব্যবসার সুবিধে দিয়ে দেবো। তাহলে এই গোপন ষড়যন্ত্রের ফলস্বরূপ হয়েছে বলেই ম্যালেসান মন্তব্য করলেন পলাশিটা দারুণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে কখনোই একটা যুদ্ধ বলা চলে না। আমি এক সময় দেশ পত্রিকা একদিন পড়ছিলাম, পড়তে পড়তে দেখলাম একটা জায়গায় একটা ভারতীয় লেখক লিখতে লিখতে ব্যঙ্গ করে বললেন যে সিরাজের যতগুলো সৈন্য ছিল আর ইংরেজদের যতগুলো সৈন্য ছিল, ভারতবর্ষের সিরাজের লোকরা যদি আগলাইট ছুঁড়ে মারত তাহলে মনে হয় এই পলাশির যুদ্ধে ইংরেজরা হেরে যেত। তার মানে কি এখানে একটা গোপন ষড়যন্ত্রের দিক, সেই গোপন ষড়যন্ত্রের দিকটি আলোচনা করতে গিয়ে বলা যায় পলাশি দো ডিসাইসিভ ক্যান নেভার বি কনসিডার্ড অ্যাজ এ গ্রেট ব্যাটেল। তাহলে 1 নম্বর দিকটি হলো এটা কখনো চূড়ান্ত যুদ্ধ নয়, কারণ ইট ওয়াজ এ ক্যানন, এটা শুধু কামানের একটা ছোট লড়াই হয়েছিল মাত্র। তাহলে এই জন্যই ঐতিহাসিকরা বলেন এই যুদ্ধের ফলাফলে এটি একটি গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর, পলাশির যুদ্ধের ফলে শাসন ব্যবস্থায় কোনো মৌলিক পরিবর্তন আসেনি। একটা নবাবের পরিবর্তে ইংরেজদের পরিচিত আরেকটা নবাব এসেছিল মাত্র। তাহলে এটাতে ইংরেজরা সরাসরি শাসনভার যেহেতু দখল করেনি, সেই জন্য ঐতিহাসিকরা দাবি করেছেন মৌলিক কোনো পরিবর্তন নেই, ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ নেই। কারণ সিরাজের পরিবর্তে দ্বিতীয়জন যিনি নবাব হয়েছেন তিনি ভারতীয়ই লোক, তিনি বিদেশের নয়, বা তখনও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি ক্ষমতা দখল করেনি। সেই জন্য ঐতিহাসিকরা বলেন এর দ্বিতীয় ফলাফল হওয়া উচিত যে এই পলাশির যুদ্ধের ফলে শাসন ব্যবস্থায় কোনো মৌলিক পরিবর্তন আসেনি। 3 নম্বর, তোমরা আগে থেকে নাম শুনেছো স্পিয়ার, পার্সিভাল স্পিয়ার। ইনি পলাশির যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন তার মনে হচ্ছে দুটো দিকের কথা। একটা দিক হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে পলাশির যুদ্ধের ফলে
নাম্বার ওয়ান তিনি দাবি করে বললেন যে সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কটা এরকম দাঁড়ালো, বা নবাবের সঙ্গে ভারতীয় লোকেদের সম্পর্কটা দাঁড়ালো শ্যাডো অ্যান্ড সাবস্ট্যান্স, ছায়া এবং কায়ার মতো। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, মানে আমি দূরে থাকবো, তোমাকে সামনে রাখবো। যখন ভারতীয় লোকেরা দাবি করবে আমাদের রাস্তাঘাট হয়নি কেন, আমাদের পরিবর্তন হয়নি কেন, সবাই দোষ দেবে কাকে? নবাবকে। আর অর্থ কার কাছে রয়ে গেছে? ইংরেজদের কাছে। তাহলে একজনকে সামনে রিপ্রেজেন্ট করে দেবো, কোনো প্রবলেম হলে তুমি দোষটা ফেস করো, আর বাইরে আমরা থাকবো। এটা তো আমাদের ইতিহাসের ক্ষেত্রে একটা প্রযোজ্য। আমরা যারা টিচাররা খেটে খুঁটে পড়াবো, তোমরা যখন ভালো রেজাল্ট করবে, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, তখন মাইক্রোফোনটা কাকে ধরাবে? হেডমাস্টারকে। হেডমাস্টার তখন জিজ্ঞেস করবে কোন স্টুডেন্ট। তার মানে কি? পরিশ্রম করে ফল আনতে গেলে তোমাদেরকেও এই জায়গাতেই পৌঁছাতে হবে। কেন না? তোমরাও বলতে পারবে যে এই আগামী দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ধরনের, আগে বলেছি যে তারা ডিপ্লোমেসিটা ভালো বোঝে, তারা নবাবকে সামনে খাড়া করে দিয়েছিল আর পেছন থেকে পুরো সমাজটাকে চালাতে শুরু করেছিল। তাই তিনি এটাকে বললেন পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন। এইভাবেই সাম্রাজ্য চলতে শুরু করেছিল। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ফলাফল, বা যেটাকে আমরা মেন ফলাফল হিসেবে দিচ্ছি, এটাকে ঐতিহাসিকের নাম দিচ্ছেন পলাসি, PLASSUR, পলাসি, প্লান্ডার, PLUNDER। পলাসি প্লান্ডারটা কি? প্লান্ডার কথা মানে হচ্ছে লুণ্ঠন, বা ভারত থেকে প্রচুর পরিমাণ সম্পদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুরি করে নিয়ে চলে যায়। তৎকালীন একটা পরিসংখ্যান আমি দেখেছিলাম, স্ট্যাটিস্টিক বা ডাটাটা দেওয়া আছে, লেখো 1,73,96,761 রুপিস। এটা এখনকার দিনে শুনে তোমার অনেকটা অবাক লাগলেও এটা কিন্তু একদম পুরো ঐতিহাসিক ডাটা। এই ঐতিহাসিক ডাটা বলা হচ্ছে 1,73,96,761 টাকা তখনকার দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে চুরি করে নিয়ে চলে যায় এবং আমার দেশের অর্থনীতিকে ধূলিসাৎ করে দিয়ে যায়। সেই জন্যই ঐতিহাসিক এই কথা ব্যবহার করেন পলাসি প্লান্ডার, মানে ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে চলে যায়। পরবর্তীকালে ইংরেজ ঐতিহাসিকরা নিজেদের জাতির সম্মান বজায় রাখার জন্য বলেছেন, কেন মুঘল আমলে পয়সা যায়নি? ভারতবর্ষ ঐতিহাসিকরা বলেছেন হ্যাঁ গেছে, বাংলা থেকে বিহারে গেছে, বিহার থেকে বাংলা এসেছে, আর আপনারা আমাদের দেশ থেকে টাকা ইংল্যান্ডে নিয়ে চলে গেছেন। এই এত পরিমাণ টাকা, এই তথ্যটা কিন্তু লিখে রাখো এবং এটা মুখস্থ করবে। এই এত পরিমাণ টাকা এরা সত্যি এদেশ থেকে নিয়ে চলে যায়, যেটা আমার দেশের অর্থনীতিকে নষ্ট করে দেয়। সেজন্য আমরা মনে করি যে এটাকে পলাসি প্লান্ডার বলাই ভালো। একটা সময়ে ভারতবর্ষের অর্থনীতিকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ঐতিহাসিক বিপানচন্দ্র, BIPA, বিপানচন্দ্র ওই জন্যই বললেন আমাদের ইকোনমিটা তখন থেকেই যে মুখ থুবড়ে পড়তে শুরু করলো, তারপরে উঠতে বহু সময় লেগেছে। এই যে আজকের দিনে করোনা পরিস্থিতিতে আমাদের যে অসুবিধে, আমরা কি এর থেকে মুক্তি পাবো না? পাবো, সময় লাগবে, ইট উইল টেক টু মাচ টাইম। সেরকম তখনকার দিনেও এই ঐতিহাসিকরা গবেষণা করে বললেন, অর্থনৈতিক দিকটা বিচার বিশ্লেষণ করে ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষ কোনোদিন যেন তাদের বিরুদ্ধে আর লড়তে না পারে, কিন্তু আলটিমেটলি তারা পেরেছে। তাই আমিও তোমাদেরকে বলি, এরাও যখন পারলো সেই যুগে অবস্থা পরিবর্তন করে, তোমরাও পড়াশোনাটা ঠিক করে চালিয়ে গেলে হয়তো কে জানে তোমার রেজাল্ট পরবর্তীকালে তোমাকে অনেকটা জীবন আনন্দ দিতে পারে। সেই রকমভাবে এই অর্থনৈতিক ক্ষতি যেটা করা হয়েছিল সেটা থেকে ভারতবর্ষের ইতিহাস তখনকার দিনে অ্যাফেক্টেড হলো, পরবর্তীকালে অনেক পরিবর্তিত হয়েছে। এখন আমরা আসি ফাইনাল অংশে বা উপসংহারের জায়গায়, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা যে আগেই প্রশ্নটা তৈরি করে তার কনক্লুডিং পার্টটা বলেছিলাম, সেই জায়গায় এসে আমরা পৌঁছে গেছি। সেই জায়গাটা কিভাবে আমরা লিখব, যে ভারতবর্ষের ইতিহাসে এটাও খুব ইন্টারেস্টিং, এটাও আশা করছি তোমাদের শুনতেও ভালো লাগবে বা বুঝতেও সুবিধা হবে যে কিভাবে ঐতিহাসিকরা পলাশির যুদ্ধের ফলাফলের অংশটি তুলে ধরেছেন। এতে ঐতিহাসিকরা বলেন ডাইরেক্ট ফলাফলে এটা বলা যায়, 1 নম্বর যে ভারতবর্ষ থেকে ফ্রেঞ্চ এরা চিরতরে বিদায় নিল। তাহলে এরা এখন মনোপলি, একচেটিয়া জায়গা তৈরি করলো কারা? ব্রিটিশরা। তাহলে ভারতবর্ষের ইতিহাসে দুটো যে বিদেশি কোম্পানি নিজেদের মধ্যে লড়াই আন্দোলনে অবতীর্ণ হয়েছিল, এরা যে যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষ থেকে শেষ যুদ্ধ করে চলে যায়, এটাকে বলে ব্যাটেল অফ বন্দিওয়াস বা বন্দিওয়াসের যুদ্ধ 1760। সেই পলাশির যুদ্ধই প্রমাণ করলো যে ফরাসিরা আর বোধহয় ভারতবর্ষে মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবে না। তাই প্রত্যক্ষ ফলাফল এটা বলা যায় যে ফরাসিদের আমাদের দেশ থেকে চলে যাওয়ার সময় হলো। 2 নম্বর
যেটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়ে বলেছেন বিখ্যাত ঐতিহাসিক আর.সি. মজুমদার। আর.সি. মজুমদার কি বললেন, যে পলাশির যুদ্ধটা অনেকে যারা পড়েন বা আলোচনা করেন যা বা ভাবেন, তারা ভাবেন যে নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লড়াইয়ের একটা প্রহসন মাত্র, যেটা মাত্র 5 ঘন্টার যুদ্ধ হয়েছিল। কিন্তু আর.সি. মজুমদার একটু ডিটেলসে ব্যাখ্যা করে বললেন যে পলাশির যুদ্ধ আলটিমেটলি ভারতবর্ষে ফরাসিদের দুর্ভাগ্য ডেকে আনে। তিনি কি বললেন, দ্য ব্যাটল অফ পলাশি, PLASSUI, the battle of Plassey truly to have decided the fate of the French in India। তাহলে কি ভারতবর্ষের ইতিহাসে এই যে ফরাসিদের দুর্ভাগ্য, এটা আলটিমেটলি শুরু করেছিল কে না, শুরু করে দিয়েছিল পলাশির যুদ্ধ। তাহলে যুদ্ধটা হচ্ছে নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে লাভ সুফল কুফল কার হওয়া উচিত, হয় নবাবের না ইংরেজদের। ইংরেজরা জিতেছে তাহলে ইংরেজদেরই হওয়া উচিত। কিন্তু আর.সি. মজুমদার ইতিহাসটাকে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন এটা কিন্তু পরোক্ষভাবে ফরাসিদের দুর্ভাগ্য ডেকে আনে। তার মানে ফরাসিদেরকে বুঝিয়ে দিল যে তোমরা এদেশ থেকে এবার মানে কেটে পড়ো বা বিদায় নাও। এবং ব্রিটিশরা প্রমাণ করলো যে আমরা এখানে দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বীকে আর বাঁচতে দেব না, এবং আলটিমেটলি আমরাই আগামী দিনে ভারতবর্ষ কিভাবে দখল করব, কিভাবে চালাবো, তার পদচারণা এখান থেকেই শুরু করে দিলাম। মানে দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। এই স্টেপটা তারা তখনই ফেলে দিল। এই জন্যই আর.সি. মজুমদার বলেন যুদ্ধটা হয়েছিল ইংরেজদের সঙ্গে নবাবে, যেখানে ফরাসিদের কোনো নাম নেই, কিন্তু তিনি ব্যাখ্যা দিয়ে বললেন যে সবচেয়ে দুর্ভাগ্য শুরু হয়ে গেল ফরাসিদের, কারণ তাদের আর ভারতবর্ষে কিছু করার ক্ষমতা নেই। আর লাস্ট যে অংশটা আমরা ব্যাখ্যা করে শেষ করে দেবো সেটা হলো যদুনাথ সরকার, বিখ্যাত ঐতিহাসিক। তার নাম করা বইটার নাম হচ্ছে যে আলেকজান্ডার দ্য হিস্ট্রি অ্যান্ড ইটস অ্যাকাউন্টস, আলেকজান্ডার ঔরঙ্গজেব হিস্ট্রি অ্যান্ড ইটস অ্যাকাউন্ট। ইনি দুটো ভালো ভালো বই লিখেছেন। তাহলে হিস্ট্রি অফ ঔরঙ্গজেব AURNGAZEB, তার ভলিউম 3 এটা তোমরা পাবে, যদি কোনো জায়গায় বইটা পাও বা নেটে সার্চ করো পাবে। যে এখানে তিনি বললেন যে পলাশির যুদ্ধ নিয়ে আলোচনা করতে আমার খুব ভালো লেগেছে। কেন জানো, আমরা জানি যে স্যার যদুনাথ সরকারকে স্যার টাইটেলটা ব্রিটিশরাই দিয়েছিল। তাহলে একজন ঐতিহাসিক একটা টাইটেল যদি ব্রিটিশদের কাছ থেকে পায়, তাহলে ভারতবর্ষের ইতিহাস কোন চলে গেল অত ভাবার দরকার নেই। এমন লেখা তিনি লিখবেন যার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা খুশি হবে, সেরকম লেখাটা তিনি এখানে লিখলেন। এবং আজকের দিনে ঐতিহাসিকরা এটা নিয়ে বিতর্কিত জায়গা তুললেও কিন্তু বলেন হয়তো বা ঠিক বলেছেন, বা সেই হয়তো বা ঠিক বলার জায়গাটা তিনি কি বললেন, যে যদি পলাশির যুদ্ধে ব্রিটিশরা হেরে যেত তাহলে ভারতবর্ষ আরও কিছুকাল মধ্যযুগের অন্ধকারে নিমজ্জিত থাকতো। তাহলে তিনি কি বলতে চাইলেন, তার মানে পলাশির যুদ্ধের মাধ্যমে যেহেতু ব্রিটিশরা জিতল, ভারতবর্ষ একটা আধুনিক যুগের সূর্য প্রথম দেখতে পেল। তার মানে আমরা তখন থেকে আধুনিক যুগে পদার্পণ করলাম। সেই জন্য পলাশির যুদ্ধকে তিনি বলেন এটা একটা ট্রানজিশন পিরিয়ড ইতিহাস, মানে গোধূলি বেলার ইতিহাস। গোধূলি বেলাটা কি, যে পুরো দিনের সূর্যের প্রখর তাপ নেই, আবার পুরো অন্ধকার নেই, এই যে মাঝখানে যে সময়টা, তাই ঐতিহাসিকরা বললেন যে এটা যেন একটা মাঝখানের সময়। নবাব চলে গেলেন বা বিদায় নিলেন এবং ইংরেজরা এলেন এবং তারা ভারতবর্ষকে আস্তে আস্তে এবার আধুনিকতার দিকে নিয়ে যাবে, যেটার জন্য পরবর্তীকালে ইতিহাসে পরিবর্তন আসবে। তাই পলাশির যুদ্ধ সেদিক থেকেও এই মধ্যযুগকে শেষ করে আধুনিক যুগে আনার জন্য নিশ্চয়ই ইতিহাসের গতিপথকে পরিবর্তন করে দিয়েছে। এটার পাশাপাশি আমি কতগুলো প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি, এগুলো তোমরা দেখবে, অসুবিধা হলে বলবে। যেগুলো আমরা কাউন্সিলের এই মডেল কোশ্চেনের মধ্যে থাকে সেগুলোর মধ্যে এখানে দিয়ে রাখলাম। আর যাদের জন্য আমি বা তোমরা এই ধরনের পাঠ্য দেখলে, সেই বাঁকুড়া জেলা প্রশাসন এবং এর সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষকরা আছেন যারা আমাদেরকে এই সুযোগ করে দিল, তোমরা দূর থেকেও হাততালি দাও, আমি এখান থেকে হাততালি দিয়ে বলি সবাইকে অভিবাদন জানিয়ে আজকের পড়া আমি শেষ করি।